নমস্কার বন্ধুরা, আজ আমার ভিডিওতে শুনে নিন প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের মর্মান্তিক কাহিনী। নালন্দা ভারতের বিহার রাজ্যে অবস্থিত একটি প্রাচীন উচ্চশিক্ষা কেন্দ্র। প্রাচীন নালন্দা মহাবিহার বিহারের রাজধানী পাটনা শহর থেকে ৫৫ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল। খ্রিস্টীয় ৪২৭ অব্দ থেকে ১১৯৭ অব্দের মধ্যবর্তী সময়ে নালন্দা ছিল একটি প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র। এই মহাবিহারকে ইতিহাসের শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম বলে মনে করা হয়। এখানকার কয়েকটি সৌধ মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। গুপ্ত সম্রাটরাও এখানকার কয়েকটি মঠের পৃষ্ঠপোষক ছিলেন। ঐতিহাসিকদের মতে গুপ্ত সম্রাট সূত্রাদিত্যের অপর নাম কুমার গুপ্ত রাজত্বকাল ৪১৫ থেকে ৪৫৫, তার রাজত্বকালে নালন্দা মহাবিহারের বিকাশ লাভ ঘটে। পরবর্তীকালে বৌদ্ধ সম্রাট হর্ষবর্ধন ও পাল সম্রাটগণও এই মহাবিহারের পৃষ্ঠপোষক হয়েছিলেন। ১৪ হেক্টর আয়তনের মহাবিহার চত্বরটি ছিল লাল ইটে নির্মিত। খ্যাতির মধ্য গগনে থাকাকালীন অবস্থায় চীন, গ্রিস ও পারস্য থেকেও শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতেন বলে জানা যায়। ১১৯৩ খ্রিস্টাব্দে তুর্কি মুসলমান আক্রমণকারী বখতিয়ার খিলজি নালন্দা মহাবিহার লুণ্ঠন ও ধ্বংস করেন। এই ঘটনা ভারতের বৌদ্ধ ধর্মের পতনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয়। ২০০৬ সালে ভারত, চীন, সিঙ্গাপুর, জাপান ও অন্যান্য কয়েকটি রাষ্ট্র যৌথভাবে এই সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়টির পুনর্জীবনের প্রকল্প গ্রহণ করে। নতুন বিশ্ববিদ্যালয়টির নাম স্থির হয়েছে নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এটি প্রাচীন নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষের নিকট নির্মিত হবে। নালন্দা শব্দটির অর্থ দানে অকৃপণ। চীনা তীর্থযাত্রী সন্ন্যাসী হিউয়েনসাং নালন্দা নামের বিবিধ ব্যাখ্যা প্রদান করেছেন। তার একটি মত হল এই নামটি স্থানীয় আম্রকুঞ্জের মধ্যবর্তী পুষ্করিণীতে বসবাসকারী একটি নাগের নাম থেকে উদ্ভূত। কিন্তু যে মতটি তিনি গ্রহণ করেছেন সেটি হল শাক্যমুনি বুদ্ধ একদা এখানে অবস্থান করে অবিরত ভিক্ষা প্রদান করতেন। সেই থেকেই এই নামের উদ্ভব। সারিপুত্তর মৃত্যু হয়েছিল নালক নামে এক গ্রামে। কোনো কোনো গবেষক এই গ্রামটিকেই নালন্দা নামে অভিহিত করেছেন। নালন্দা পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং এটি ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও একটি। এর স্বর্ণযুগে ১০,০০০-এর অধিক শিক্ষার্থী এবং ২,০০০ শিক্ষক এখানে জ্ঞান চর্চা করত। একটি প্রধান ফটক এবং সুউচ্চ দেয়াল ঘেরা বিশ্ববিদ্যালয়টি স্থাপত্যের একটি মাস্টারপিস হিসেবে সুপরিচিত ছিল। বিশ্ববিদ্যালয়ে ৮টি ভিন্ন ভিন্ন চত্বর এবং ১০টি মন্দির ছিল। ছিল ধ্যান করার কক্ষ এবং শ্রেণীকক্ষ। প্রাঙ্গণে ছিল কতকগুলো দিঘি ও উদ্যান। বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটি ছিল একটি ৯ তলা ভবন, যেখানে পাণ্ডুলিপি তৈরি করা হতো অত্যন্ত সতর্কতার সাথে। ধর্মের পাশাপাশি বেদ, উপনিষদ, বিতর্ক, দর্শন, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, সাহিত্য, গণিত, জ্যোতিষবিদ্যা, শিল্পকলা, চিকিৎসা শাস্ত্র সহ তৎকালীন সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থার উপযোগী আরও বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়মিত পাঠদান চলত এখানে।
তৎকালীন জ্ঞান বিজ্ঞানের সকল শাখাতেই চর্চার সুযোগ থাকায় সুদূর কোরিয়া, জাপান, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া, পারস্য ও তুরস্ক থেকে জ্ঞানী ও জ্ঞান পিপাসুরা এখানে ভিড় করতেন। চীনের ট্যাং রাজবংশের রাজত্বকালে চৈনিক পরিব্রাজক জুয়ানঝাং সপ্তম শতাব্দীতে নালন্দার বিস্তারিত বর্ণনা লিখে রেখে গেছেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠাগার ধর্মগুঞ্জ বা ধর্মগঞ্জ সেই সময়ে বৌদ্ধ জ্ঞানের সবচেয়ে প্রসিদ্ধ ভাণ্ডার হিসেবে সুপরিচিত ছিল। পাঠাগারে ছিল শত শত হাজার হাজার পুঁথি। পাঠাগারের মূল ভবন ছিল 3টি, যার প্রত্যেকটি প্রায় 9 তলা ভবনের সমান উঁচু। ভবনগুলো রত্নসাগর, রত্নদধি ও রত্নরঞ্জক নামে পরিচিত ছিল। শত শত বছর অবদান রেখে আসা একটি সভ্য উন্নত জাতি তৈরি ও জ্ঞান উৎপাদনকারী নিরীহ এই প্রতিষ্ঠানটি 1193 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আক্রমণ করে ধ্বংস করে ফেলেন। তার আক্রমণের বর্বরতা এত ভয়াবহ আকারে ছিল এ সম্পর্কে পারস্য ঐতিহাসিকবিদ মিনহাজ তার তাবাকাতে নাসিরি গ্রন্থে লিখেছেন, হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুককে আগুনে পুড়িয়ে ও গলা কেটে হত্যা করে সেখানে ইসলাম প্রচারের চেষ্টা করেন খিলজি। এরপর আগুন লাগিয়ে দেন লাইব্রেরির ভবনগুলোতে। লাইব্রেরিতে বইয়ের পরিমাণ এত বেশি ছিল যে কয়েক মাস সময় লেগে গিয়েছিল সেই মহামূল্যবান বইগুলো পুড়ে ছাই ভস্ম হতে। খিলজি শুধু নালন্দাকে পুড়িয়ে ছাই করেননি, একই সাথে পুড়িয়ে ছাই করেছেন একটি জাতির সভ্যতা, ইতিহাস, প্রাচীন জ্ঞান বিজ্ঞানের অমূল্য বই, যা থেকে আমরা জানতে পারতাম সে যুগের ভারতবর্ষের শিক্ষার অবকাঠামো, তৎকালীন সামাজিক সাংস্কৃতিক অবস্থা ও প্রাচীন জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে। জাতি হিসেবেও হয়তো আমাদের পিছিয়ে দিয়েছে সহস্র বছর। সেদিন তার ধারালো তরবারির নিষ্ঠুর আঘাতে ফিনকি দিয়ে রক্তবন্যা স্রোতে ভেসে যাওয়া নিরস্ত মানুষের আর্ত চিৎকারে ও জীবন্ত মানুষ পোড়া গন্ধের সাথে বাতাসে ভেসে আসা বাঁচতে চাওয়া ঝলসানো সাধারণ মানুষগুলোর করুণ আর্তনাদে স্তব্ধ হয়েছিল একটি সভ্য জাতির অগ্রযাত্রা। খিলজির এই পাশবিক নিষ্ঠুর বর্বরতাও পরিচিতি পায় এক শ্রেণীর ধর্মান্ধদের চোখে ধর্মীয় বিজয় হিসেবে। আর আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এই নির্মম নিষ্ঠুর বখতিয়ার খিলজিকে নায়ক হিসেবে দেখানো হয়। ভাবতেই অবাক লাগে কিভাবে ইতিহাসকে বিকৃত করা হয়। চেষ্টা করা হয় নালন্দার ইট কাঠ পাথরের চাপা কান্না আর হাহাকার যেন আমাদের কানে না পৌঁছাতে পারে। কিছু কিছু স্থাপনা এখনো টিকে আছে, যেমন নিকটবর্তী সূর্য মন্দির, যা একটি হিন্দু মন্দির। মোট 15,000 বর্গমিটার এলাকায় খনন কার্য চালানো হয়েছে। অবশ্য যদি জুয়াংঝাংয়ের হিসাব সঠিক হয়, তাহলে মাত্র 10% জায়গায় এখনো পর্যন্ত খনন কার্য চালানো হয়েছে। নালন্দায় এখন আর কেউ বসবাস করে না। নিকটবর্তী জনবসতি হল বড়গাঁও নামক গ্রামে। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রায় সকল ধর্মগ্রন্থের সংগ্রহশালা। বিশেষ করে বেদ আর উপনিষদের ওপর আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণগুলি অত্যন্ত সতর্কতা ও যত্নের সাথে সংরক্ষণ করা হয়। এই পুস্তকগুলো ধ্বংসের ফলে পরবর্তীতে হিন্দু ধর্মের নানা কুপ্রথা আচার স্থান পায়, যার প্রভাব এখন রয়ে গেছে হিন্দু ধর্মে। নালন্দায় ধর্মীয় বিজয় সফল হলেও লজ্জিত হয় মানবতা, পরাজিত হয় সভ্যতা, শৃঙ্খলিত হয় শিক্ষা।
এভাবে উগ্র ধর্মীয় উন্মাদনা, আক্রোশ, বিদ্বেষ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে পৃথিবী থেকে বিলুপ্তি ঘটেছিল ধর্মান্ধরা কয়েকশো বছর ধরে মানব সভ্যতাকে আলোর পথ দেখানো মানুষ গড়ার এই কারখানা থেকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।